أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমাদের গতকালকে আলোচনা ছিল হচ্ছে দণ্ডবিধি আইনের ৬ষ্ঠ অধ্যায় রাষ্ট্রদ্রোহিতা অপরাধ সম্পর্কিত। এখন রাষ্ট্রদ্রোহিতাতে আমরা যাওয়ার আগে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কে বলবেন? ৯৬ থেকে ১০৬ কে বলবেন? একটু আমি উইলিংলি বলেন। আমি বলতে চাচ্ছিলাম জি বলেন। ৯৬ হুম। দেহের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ হবে না। সঠিক। ৯৭ সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ হবে না। না, এখানে ভুল বললেন তো। এটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। সেটা হচ্ছে নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। এই দুইটা কথা এখানে স্পষ্ট বলা আছে ৯৭-তে। যে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এটা হচ্ছে ৯৭ ধারা। ৯৭ দেহ ও সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার। হ্যাঁ, সঠিক। তারপরে ৯৮ হচ্ছে যে কোনো পাগল ব্যক্তির আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। সেটা অল্প বয়স্ক, বুদ্ধির অপরিণত বা অপকৃতিস্থ, নেশাগ্রস্ত ইত্যাদি। হুম। অর্থাৎ ৮২, ৮৩, ৮৪, ৮৫ ধারার ব্যক্তিদের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার তারপরে প্রয়োগ করা ৯৯ যাবে। হচ্ছে যে এটা হচ্ছে ৯৮ ধারা। প্রয়োগ করা যায় ৯৮ আর ৯৯ হচ্ছে যে ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই। আত্মরক্ষার জন্য যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করা যাবে, কোনো ক্রমে বেশি করা যাবে না। আত্মরক্ষার জন্য যতটুকু ক্ষতি করার প্রয়োজন ততটুকু ক্ষতি করা যাবে, কোনো ক্রমে বেশি করা যাবে না। যে ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের সুযোগ থাকে সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। কয়টা সরকারি হলো? কর্মচারীর আইনসঙ্গত কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না যদি না মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা না দেয়। ৪টা। ৪টা বিষয় তো ৪টার মধ্যে তো উল্টাই দিলেন। প্রথমে হচ্ছে সরকারি কর্মচারী কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই। দ্বিতীয়ত হচ্ছে যেই ক্ষেত্রে সরকারি কর্মচারীর আদেশে মুখস্থ অন্য বলতেছি। কোনো ব্যক্তি কাজ করতে যায় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। ৩ হচ্ছে যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। ৪ হচ্ছে যতটুকু ক্ষমতা বা বল প্রয়োগ করা দরকার ততটুকু করতে হবে, তার বেশি করা যাবে না। এই হলো ৪টা বিষয়। আর ১০০ দ্বারা হচ্ছে যে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। হুম। একটু দ্রুত কোটেশন বলতে গুলো হবে, বলবো স্যার আমাদের সময় নাকি তো অল্প। চলে যাব? আমাদের দ্রুত বলতে হবে, একটু সময় অল্প তো। আচ্ছা, অ্যাকশন মধ্যে হচ্ছে যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে আক্রমণ বা গুরুতর জখম করার উদ্দেশ্যে আক্রমণ, ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ, অপকৃতিস্থ কামলালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ, মনুষ্য বা শিশু অপহরণের উদ্দেশ্যে আক্রমণ বা কোনো ব্যক্তিকে এমনভাবে আটক করে রাখলে যে ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের সুযোগ থাকে না। এটা হচ্ছে দেহের ক্ষেত্রে। হুম। আর ১০১-এ বলছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। হুম। ১০২ হচ্ছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ স্থিতিকাল। সঠিক। ১০৩ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। সেগুলো হচ্ছে যে দস্যুতার ক্ষেত্রে রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ। ২, ৩ গৃহ তাঁবু বা যানবাহন অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন যা মানুষের ব্যবহার বা সরকারি সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহৃত হয়। ৪ চুরি অনিষ্ট বা অনধিকার প্রবেশের পরিস্থিতি যদি এমন হয় সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর আঘাত অনিবার্য। সঠিক। ১০৪ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। হুম। ১০৫ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের আরম্ভ স্থিতিকাল। হুম।
আর 106 হচ্ছে যে ছোট ছোট নিরপরাধ শিশুর ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করলে এদের ক্ষতি করা যাবে। মৃত্যু ঘটানো যাবে, মৃত্যু ঘটানো যাবে, সেই ক্ষেত্রে অপরাধ হবে না। নির্দোষ ব্যক্তির নিরপরাধ ক্ষতি ব্যক্তির সাধনের ক্ষতি সাধিত সম্ভাবনা হওয়ার ক্ষেত্রে, সম্ভাবনার নির্দোষ ক্ষেত্রে, ব্যক্তির ক্ষতি সাধনের সম্ভাবনা ক্ষেত্রে। হ্যাঁ, সেই ক্ষেত্রে অপরাধ হবে না। তারপর আবুল কালাম, আপনি বলেন দণ্ডবিধি আইনের 121 থেকে 130 পর্যন্ত, দ্রুত বলেন, খুব সময় কম। আবুল কালাম। স্যার একটু ডাইভিং ছিলাম স্যার। আচ্ছা, সেন্টু মিয়া বলেন। পাস করে দিন স্যার। হ্যাঁ, ঠিক আছে, সেন্টু মিয়া বলেন। আচ্ছা, নাসরিন সুলতানা, আপনি বলেন দণ্ডবিধি আইনের 121 থেকে 130। লিখিত কে নাসরিন সুলতানা বাকি নাই? স্যার 121 হচ্ছে দেশের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা বা হুম, সাহায্য করা। হুম, 121 হচ্ছে দেশের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র করা। হুম, 22 হচ্ছে দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য অস্ত্র সংগ্রহ করা বা হচ্ছে টাকা পয়সা সংগ্রহ করা। 23 হচ্ছে দেশের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র জেনেও তাহা গোপন করা। 23 ক হচ্ছে রাষ্ট্রনিন্দা বা রাষ্ট্রের সার্বভৌমত্বে সমর্থন করা। 25-24 হচ্ছে রাষ্ট্রপতি বা গভর্নরকে ওই সরকারি কাজে, আইনানুগ সরকারি কাজে বাধা প্রদান করা। হুম, আবার 23 ক রাষ্ট্রদ্রোহিতা, এরকম কিছু কাজ আছে যেগুলা ওই যে মৌখিক বা চিহ্ন বা হচ্ছে গিয়া রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা গভর্নরকে নিয়ে ব্যঙ্গচিত্র করা, তার সম্মানে প্রত্যাঘাত করা, এরকম স্যার। হুম, আর 25 হচ্ছে বাংলাদেশের সঙ্গে এশিয়ার সার্কভুক্ত যে দেশগুলো আছে সেইগুলোর সাথে স্যার যুদ্ধে সহায়তা করা বা চেষ্টা করা। আর 26 হচ্ছে যে আমাদের ওই যে শান্তিপূর্ণ যে দেশগুলো আছে সেগুলোর সাথে স্যার যুদ্ধে অংশগ্রহণ না করা বা অংশগ্রহণ করা, যেমন ওই যে এই যে কি মানে আশেপাশে যে ছোটখাটো রাষ্ট্র আছে মায়ানমার, ভুটান, এরকম স্যার শান্তিপূর্ণ রাষ্ট্রগুলো স্যার। হুম, আর এই 27 হচ্ছে গিয়া এই আহ, মালামাল মানে অপরাধের মাধ্যমে লুণ্ঠিত মালামাল সম্পর্ক জেনেও তা গ্রহণ করা। হুম, আর 28 হচ্ছে সরকারি কর্মচারী কর্তৃক স্বেচ্ছাকৃতভাবে যুদ্ধবন্দীকে পালাতে সাহায্য করা। হুম, 29 হচ্ছে সরকারি চাকরিজীবী কর্তৃক কর্তব্যচ্যুত বা অবহেলার ফলে রাজবন্দী বা যুদ্ধবন্দী ব্যক্তিকে পলায়ন করতে সহায়তা দান করা। হুম, 30 হচ্ছে গিয়া সরকারি কর্মচারীকে কোনো যুদ্ধবন্দী অথবা উদ্ধার করার চেষ্টা, আশ্রয় দান করা, পুনরায় আটক করতে বাধা দান করা। এটা হচ্ছে সহায়তার অপরাধ। 130টা হচ্ছে সহায়তার অপরাধ। যদি কোনো যুদ্ধবন্দীরে, যদি কোনো পাবলিক কি করে, পলাইয়া যেতে সহায়তা করে, আশ্রয় দেয়, অথবা কি করছে, সে পলাইয়া গেছে আবার তারে গ্রেপ্তার করছে, এই গ্রেপ্তারে বাধা দেয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 130 দ্বারা। এই সহায়তার দ্বারা কিন্তু আমরা পাবো অনেকগুলাই। এই প্রথমে পাইলাম 130, আর এই যে এখন আমরা যে অধ্যায়টা শুরু করব, সামরিক বাহিনী সম্পর্কিত অপরাধ, এটার মধ্যেও আমরা পাবো, আবার সামনে গেলেও পাবো। এগুলো আমরা ওই সহায়তার ধারাগুলো আবার আলাদাভাবে আমরা নেব, সমস্যা নেই। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 7। এটাও তেমন গুরুত্বপূর্ণ না, আমি শর্ট ভাবে বলবো, আপনারা খুব সহজে শুনবেন, আবার আপনাদের কাছ থেকে এটা রিপিট আমি উত্তর নেব আজকে। স্থল নৌ বিমান বাহিনী সংক্রান্ত অপরাধ অর্থাৎ কি? স্থল নৌ বিমান বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সংক্রান্ত অপরাধ দণ্ডবিধি আইনের 130 হতে 140 দ্বারা। দণ্ডবিধি আইনের 131 দ্বারা হচ্ছে সেনা নৌ বিমান বাহিনীর কাজে যদি কেউ বিপদগামী করে বা বিদ্রোহের সহায়তা করে, অর্থাৎ যেই ব্যক্তি বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে উস্কানি দেয়, বিদ্রোহের জন্য সহায়তা করে বা উদ্যোগ করে, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হইতে পারে। অর্থাৎ প্রথম প্রশ্ন হইল 131 দ্বারা হইল, যদি কেউ বিদ্রোহের জন্য সহায়তা করে বা উদ্যোগ নেয়, এটা কার শাস্তি?
সেনা নৌ বৈমানিক কর্তৃক বিদ্রোহের সংগঠনের সহায়তা করে, অর্থাৎ পাবলিক কর্তৃক যদি কেউ সহায়তা করে বা উদ্যোগ নেয়, সেক্ষেত্রে তার শাস্তি হবে 131 ধারা। দণ্ডবিধি আইনের 132 ধারা হয়েছে বিদ্রোহের সহায়তার ফলে কি হয়েছে, বিদ্রোহটা সংগঠিত হয়েছে, অর্থাৎ 31 ধারায় সে উদ্যোগ নিছে, উদ্যোগের ফলে কি হয়েছে, সহায়তা বিদ্রোহটা সংগঠিত হয়েছে। যেমন 2009 সালে এই পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে? আটে তো 8 না 9 এটা মনে হয় 9। এই যে বিদ্যার বিদ্রোহ হয়েছিল, মনে করেন যে এটা সামরিক বাহিনীর হইলে এই যে তার সহায়তার ফলে বিদ্যা বিদ্রোহ হয়েছিল, এই জন্য তার শাস্তি হবে 132 দ্বারা। কার? পাবলিকের, যেহেতু সংগঠিত হয়ে গেছে। 133 দ্বারা হচ্ছে সেনা নৌ বিমান বাহিনীর তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ মনে করেন যে আমি হচ্ছি এএসআই, আমার উপরের কর্মকর্তারে যদি আমি কি করি, আক্রমণের জন্য কি করে, সহায়তা করে, সেই ক্ষেত্রে আমার ওই যে ব্যক্তি সহায়তা করলো তার শাস্তি হবে 133 দ্বারা। কাকে? আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে সহায়তা, আক্রমণের জন্য যদি কেউ সহায়তা করে সেক্ষেত্রে তার শাস্তি হবে 133 দ্বারা, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হইতে পারে। 134 দ্বারা হচ্ছে সে যে আক্রমণের জন্য কি করছে, সহায়তা করছে, এই সহায়তার ফলে আক্রমণ করছে, অর্থাৎ জুনিয়র সদস্যরা কি করছে, তার সিনিয়র অফিসারকে আক্রমণ করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 বছর এবং অর্থদণ্ড হইতে পারে। 134-এ তার দণ্ড। 135 দ্বারা হচ্ছে সেনা নৌ বিমান বাহিনী হতে পলায়নে সহায়তা করলে, অর্থাৎ যখন সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদের যদি কেউ পলায়নে সহায়তা করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 2 বছর পর্যন্ত বা জরিমানা দণ্ড বা উভয় দণ্ড হইতে পারে। এই শাস্তিগুলো হবে কার? সম্পূর্ণ হবে পাবলিকের, মনে রাখবেন। এটা দণ্ডবিধি আইনের এটা 136 ধারা। হ্যাঁ একটু বলেন। এটা কি তাহলে কোন সামরিক বাহিনীর সদস্যের শাস্তি না, শুধু পাবলিকের যে সহায়তা করলো, সামরিক বাহিনী হ্যাঁ, উস্কাই দিল, এগুলাই? এইগুলা এখানে যা এইগুলা পড়তেছি সব হচ্ছে সামরিক বাহিনীর সদস্যদের উস্কানি, সহায়তা, প্ররোচনা দেওয়ার ফলে তার শাস্তি হবে এই ধারাগুলোতে। ওকে। 136 ধারা হচ্ছে পলাতককে আশ্রয় দান, অর্থাৎ এই যে সামরিক বাহিনীর সেনা নৌ বিমান বাহিনীর যে সদস্যটা পলাতক হয়েছে, যুদ্ধ হরিয়া বা বিদ্রোহ করে, তাকে যদি কেউ আশ্রয় দেয় সেই ক্ষেত্রে তার শাস্তি 2 বছর মধ্যে হইতে পারে। তবে এটার ব্যতিক্রম আছে, স্বামী যদি তার স্ত্রীকে দেয়, স্ত্রী যদি তার স্বামীকে দেয়, সেই ক্ষেত্রে এটার জন্য তার অপরাধ হবে না। দণ্ডবিধি আইনে 136 ধারা। দণ্ডবিধি আইনে 137 ধারা পুতাদক্যের অদক্ষতার কারণে যদি কোনো বাণিজ্য পুঁতে কেউ গোপন করে। পুতাদক্যটা কি? পুতাদক্যটা হয়েছে যেমন এই আমাদের বিভিন্ন জাহাজ আছে না, জাহাজের যে সারেং যারে বলে, জাহাজের সারেং বা কি জানি বলে, জাহাজের এই মাস্টার, এই মাস্টার কি করছে, তার কাজ হয়েছে যে তার জাহাজটা সে যখন এলাকা থেকে বা নোঙ্গর থেকে ছাড়বে, তার কাজ হচ্ছে তার জাহাজটা সম্পূর্ণ সে চেক আপ দেওয়া। এই চেক আপটা সে যখন না দিয়ে ছাড়ে এবং এর মধ্যে কোনো সেনাবাহিনী যদি পলাতক করে বা নৌবাহিনী বা বিমান বাহিনীর কোনো সদস্য যদি পলাতক হয়, তাহলে কি হবে, এই যে পুতাদক্ষ বা সারেং বা মাস্টারের অদক্ষতা হিসেবে তাকে 500 টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। এটা এত ইম্পর্টেন্ট না, এবারে হালকা ভাবে না, দরকার নেই। দণ্ডবিধি আইনের 138 ধারা সৈনিক, নাবিক, বৈমানিক কি করছে, অবাধ্যতা প্রদর্শন করছে। এটার উদাহরণ আমরা কিভাবে দিতে পারি, একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। যেমন আমরা অনেক সময় কি বলি, আমাদের অনেক জুনিয়র সদস্য যারা আছে, কনস্টেবল আছে, তাদের বলি, আরে বেটা তোর যদি এর কথা না শোনাস তাহলে কি তোর কিছু হইব, তারে এরকম একটা প্ররোচনা দেয়। যে যেমন কি হয়েছে, যে তুই যদি মেজরের কথা না শোনাস তাহলে মেজর তোর কি করবে। এই যে আপনি যে তারে প্ররোচনাটা দিলেন, এই জন্য আপনার শাস্তি কি হবে, 6 মাস বা জরিমানা বা উভয়দণ্ড হইতে পারে। 138 ধারা। এটা হচ্ছে কার জন্য? সেনা নৌ বিমান বাহিনী সদস্যদের অবাধ্য হওয়ার জন্য যে প্ররোচনাটা দিল তার শাস্তি। তারপর হইলো দণ্ডবিধি আইনের 139 ধারা, যে এই যে আইনের অধীন, অর্থাৎ এখানে যে অপরাধগুলা হয়েছে, এই অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর সদস্যদের বিচার কি হবে, তাদের বিচার হবে 1952 সালের সেনাবাহিনী আইনে,
1953 সালের বিমান বাহিনী আইনে এবং 1961 সালের নৌবাহিনী আইনে তাদের শাস্তি হবে। 139 দ্বারা এটা বলে দিছে, অর্থাৎ এই যে 131 থেকে 138 দ্বারা পর্যন্ত সামরিক বাহিনীর সদস্যরা কি করলো, অবাধ্য হইলো, অফিসাররা আক্রমণ করলো, বিদ্রোহ করলো, তাহলে তাদের শাস্তি কই হবে? এই 139 দ্বারায় বলে দিছে যে তাদের সংশ্লিষ্ট, অর্থাৎ সেনাবাহিনী আইন হচ্ছে 1952 সালের সেনাবাহিনী আইন, 1953 সালের হচ্ছে বিমান বাহিনী আইন এবং 1961 সালের হচ্ছে নৌবাহিনী আইন, ওই আইনে তাদের বিচার হবে। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 140 ধারা, অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীর পোশাক যদি কেউ পরিধান করে বা তাদের প্রতীক ধারণ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 140 ধারা, 3 মাস পর্যন্ত কারাদণ্ড বা 500 টাকা জরিমানা বা উভয় দণ্ড হইতে পারে। এই হইল আজকের 7ম অধ্যায়। এখন যদি আমি আবার বলি আপনাদের সহজভাবে, আপনারা একবারে সহজভাবে নিবেন, নিয়ে আপনারা আবার বলতে হবে। দণ্ডবিধি আইনের 131 ধারা হচ্ছে সামরিক বাহিনীর সদস্য কে কি করা, বিদ্রোহের জন্য উস্কানি দেওয়া বা উদ্যোগ করা বা সহায়তা করার শাস্তি কার, পাবলিকের। এই যে 131 দ্বারা কি করলো, সে উস্কাইয়া দিল, প্ররোচনা দিল, সহায়তা করলো, সেই ক্ষেত্রে যদি তার প্ররোচনা বা সহায়তার ফলে যদি বিদ্রোহটা সংগঠিত হয়, সেই ক্ষেত্রে শাস্তি হবে দণ্ডবিধি আইনের 132 দ্বারা। 133 দ্বারা হইল সিনিয়র অফিসার, অর্থাৎ সামরিক বাহিনীর, সেনা নৌ বিমান বাহিনীর সদস্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি করা, আক্রমণ করার জন্য প্ররোচনা দেওয়া, 133 দ্বারা। 134 দ্বারা হইলো সে যে 33 দ্বারা প্ররোচনা দিল, এই প্ররোচনার ফলে 34 দ্বারা তারা কি করলো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তাদের সিনিয়র অফিসারকে কি করলো, মারধর করলো বা আক্রমণ করলো, সেই ক্ষেত্রে তাদের শাস্তি হবে 134 দ্বারা। 135 দ্বারা হচ্ছে যদি কেউ পলাতক হইতে সহায়তা করে, সামরিক বাহিনী, সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা যদি কেউ পলায়ন করতে সহায়তা করে, তার শাস্তি হইল 135 দ্বারা। 136 দ্বারা হইল কি, যদি কেউ তাদেরকে আশ্রয় দেয়, তাহলে তার শাস্তি হলো 136 দ্বারা। 137 দ্বারা হইল প্রতারকের অদক্ষতা। এটা এইটুকুই পর্যন্ত মনে রাখেন যে প্রতারক হচ্ছে জাহাজের সারেং মাস্টার যারা আছে, তারা সে কি করছে, তার দায়িত্ব হয়েছে সে যখন তীরে থাকি তার জাহাজটা নোঙ্গর থেকে ছাড়বে, তখন তার জাহাজটা চেক আপ করা। সে কি করলো, তার জাহাজটা চেক না করিয়ে ছাড়ে দিল, এর জন্য কি করলো, একজন সেনা নৌ বিমান বাহিনী হইতে পলাতক যে ব্যক্তি, সে তার জাহাজে লুকাইয়া চলে গেল, এই জন্য তার শাস্তি হবে 500 টাকা পর্যন্ত জরিমানা। 37 দ্বারা। 138 দ্বারা হইলো অবাধ্য হওয়ার জন্য প্ররোচনা দেওয়া, অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীর সদস্য তারা কি বললো, প্ররোচনা দিল যে তুমি যদি তোমার সিনিয়রের কথা না শোনো তাহলে কি হবে, তোমার তো কিছুই হবে না। এখন সে এই প্ররোচনা শুনিয়ে সে কি করলো, অবাধ্য হইল, এই জন্য তার শাস্তি হবে 138 দ্বারা। 139 দ্বারা স্পেসিফিকলি বলে দিছে এই যে সামরিক বাহিনীর, সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা কি করলো, বিদ্রোহ করলো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আক্রমণ করলো, পলায়ন হইলো, আশ্রয় দিল, তাদের শাস্তি কি হবে, এই দণ্ডবিধিতে হবে না, তাদের সংশ্লিষ্ট 1952 সালের সেনাবাহিনী, 1953 সালের বিমান বাহিনী, 1961 সালের নৌবাহিনী আইনে পরিচালিত হবে। 140 দ্বারা হইলো দণ্ড, এই যে সেনাবাহিনীর যদি কেউ পোশাক পরিচ্ছদ করে বা পোশাকের র্যাঙ্ক বেজ পরে বিভিন্ন ধরনের মনোগ্রাম ব্যবহার করে, অর্থাৎ সেনাবাহিনীর, সেই ক্ষেত্রে তাদের শাস্তি হবে দণ্ডবিধি আইনের 140 দ্বারা। এই হইলো আজকের 7ম অধ্যায়। আগামীকালকে আমরা 8ম অধ্যায় পড়বো। এখন আজকে 7ম অধ্যায় কে বলবেন, বলেন। সেন্টু মিয়া বলেন। স্যার ওই যে এই 7ম অধ্যায় স্যার, ওই সেনা নৌ বিমান বাহিনীর দণ্ডিত অপরাধগুলো স্যার, সঠিক। 121 হচ্ছে স্যার ওই বিদ্রোহে সাহায্য করা, প্ররোচনা দানকারী বা সৈন্য নাবিক ভৌগোলিককে আপনি বিদ্রোহাত্মক ভাবে আপনি অন মোডে আসেন, আপনি ভিডিও মোডে আসেন, আপনি ভিডিও মোডে আসেন, ভিডিও মোডে এসে বলেন। হ্যাঁ, স্যার এই বই বন্ধ করিয়া বলেন। 100
না, বই নাই তো স্যার, বই নাই। না না, বই বন্ধ করিয়ে আপনি ভিডিও মুডে আসেন, ভিডিও মুডে এসে বই বন্ধ করে বলেন। আপনি আমাকে ফাঁকি তাহলে দিচ্ছেন স্যার না, আমি ফাঁকি। আমি 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 স্যার তাহলে এই 2 মিনিট ফুইরে আপনি একজনের ভিতরে একজনের লয়ালেন, আমি স্যার ফুইরে আপনাদের মস্ত পেলাম আল্লাহ বাসারে। হ্যাঁ, ঠিক আছে, আরিফ বলো। সবগুলো তো ক্লিয়ার হলো না। হুম, যেখানে আটকে 100 131 দ্বারা। 131 হলো সামরিক বাহিনীর কোন সদস্যকে বিদ্রোহের জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য সহায়তা করা। হুম 132 উক্ত উদ্যোগের ফলে কাজটি সংগঠন হওয়া, তার হুম শাস্তি। আর 133 ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজে বাধা দান করা, হুম উদ্যোগ দেওয়া। হ্যাঁ, মানে এরকম না বিষয়টা? ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে আক্রমণ করার জন্য কি করা, সহায়তা করা। সহায়তা করছে আর কি। হুম আর এই আক্রমণের জন্য সংগঠন হয়েছে হলো 34-এ, 34 দ্বারা। 134। 135টা কি জানি পলায়নে খেয়াল নাই সহায়তা না। করছে, পলায়নে সহায়তা করছে। পলায়নের সহায়তা, হুম হ্যাঁ, এই বিদ্রোহের কাজে পলায়নের সহায়তা করছে। হুম 136-এ পলায়নের সহায়তা করছে নাকি? 36 হয়েছে আশ্রয় দিছে। এই যে যারা বিদ্রোহ করছে তাদেরকে আশ্রয় দিছে হচ্ছে 36-এ। আচ্ছা, বিদ্রোহের আশ্রয় দিয়েছিল 36-এ। হ্যাঁ, আর 37 আর 137 এর পরে ডিক্লিয়ারও নেই, আর পড়তে হবে। 137 যে সারেং কেরানি মাস্টার আছে, তার কাজ হচ্ছে হুম কি, হুম জাহাজটা যখন সে তীরটাকে ছেড়ে দিবে তখন সে জাহাজটা চেক আপ করা ফুললি। তখন সে কি করলো, চেক আপ না করার কারণে সামরিক বাহিনীর একজন সৈনিক কি করলো, তার এই জাহাজে করে ফালাই গেল। এখন সে যদি তার দায়িত্বটা যথাযথ পালন করতো তাহলে ওই সদস্য পলায়ন করতে পারতো না, বা কোনো পাবলিক পলায়ন করতে পারতো না। এর জন্য তাকে 500 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এটা হচ্ছে 138 দ্বারা হইল, যেই ব্যক্তি সামরিক বাহিনীর সদস্যকে কি করছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবাধ্য হওয়ার জন্য প্ররোচনা দিছে বা সহায়তা করছে। যেমন আমি উদাহরণ দিলাম যে আমি আমার জুনিয়র কনস্টেবলকে বললাম, তুমি যদি তোমার সিনিয়র মেজর বা ফোর্স সুবেদার বা যারা আছে তাদের কথা যদি তুমি না শুনো তাহলে তোমার কোনো কিছুই হবে না। এই যে আমি তারে যে সহায়তাটা দিলাম, এই জন্য সে কি হইলো, অবাধ্য হইলো। এর জন্য আমার শাস্তি হবে 138 দ্বারা। 139 দ্বারা হচ্ছে আহ, যে এই যে অপরাধগুলা হইলো দণ্ডবিধি আইনের 131 থেকে 138 দ্বারা পর্যন্ত, এই অপরাধের জন্য কোন সামরিক বাহিনীর সদস্য এই দণ্ডবিধিতে তার বিচার হবে না। তার বিচার হবে সেনাবাহিনীর সদস্য হইলে সেনাবাহিনী সামরিক আইনে, আইনের ভিতরে। আর বিমান বাহিনী হইলে বিমান বাহিনী আইনে, নৌবাহিনী হইলে নৌবাহিনী আইনে তার বিচার হবে। আর 140 দ্বারা হইলো কি, সামরিক বাহিনীর অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীর পোশাক কি ছদ্মবেশ, করলো, একজনের পরিধান করলো বা পরিচয় দিল, সেক্ষেত্রে পরিধান তার করা। শাস্তি হবে 140। হুম, আচ্ছা, 37, 38, 137-এ 137-এ যে প্রতাধ্যক্ষের যে অবহেলা ছিল, হ্যাঁ, হুম মানে ওনার যে অবহেলা ছিল, ওই অবহেলার কারণে উনি যে জাহাজটা চেক দেয় নাই, সেখানে মানে ওই যে সৈনিক লুকায়িত ছিল, তাই তো? হুম ওই এই লুকায়িত থাকার কারণে, হ্যাঁ, সৈনিক লুকায়িত থাকার কারণে উনি যে চেক দেয় না, এই জন্য প্রতাধ্যক্ষ সেটা সারেং মাস্টার ওনার কি দণ্ড হবে আর কি, 500 টাকা উনি যে চেক জরিমানা। করে নাই। হ্যাঁ, উনার 500 টাকা আচ্ছা, জরিমানা, যেটা হচ্ছে উনার অবহেলার কারণে বা উনি অজ্ঞ। এটা অবহেলার কারণে, তাহলে তো এখানে ওই যে যে লুকায়িত ছিল ওনার না, ওই যে অবহেলার কারণে যে উনি লুকাই ছিল, উনি যে চেক করে নাই, তাহলে ওনার 500 টাকা জরিমানা, তাই তো? উনার 500 টাকা জরিমানা। আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। সারেং জানতো যে এখানে একজন সামরিক বাহিনীর লোক পলায়ন আছে, সে তারপরও জানায় নাই করে, এটা তার অপরাধ। হ্যাঁ, এটা হচ্ছে সে কি করছে, তার এটা প্রতারণা, তার অজ্ঞতা অদক্ষতা, সেটার জন্য তার 500 টাকা জরিমানা। হুম, ভিভো 122, ঠিক আছে। আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাই। হুম, আচ্ছা, আমি ক্লাসে আছি, পরে বলতেছি। ওকে। ভিভো 122, বলেন।
সেন্টু মিয়া বলেন। স্যার ওই যে এই বিদ্রোহী জনিত কোনো কাজ হতে বিরত রাখা, ভিডিও মোডে আসেন, 131। ভিডিও মোডে আসেন। বলেন। বিদ্রোহ, আরে বিদ্রোহজনিত সম্পাদিত কোনো কাজ হতে সেনা নৌ বিমান বাহিনীর লোকদেরকে বিরত রাখা। দ্বিতীয়ত হচ্ছে 132 হচ্ছে স্যার এই তাদেরকে প্ররোচনার দ্বারা কোনো অপরাধ সংগঠিত করা। 33 হচ্ছে তাদের ঊর্ধ্বতন অফিসারের ডিউটি পালনকালে প্ররোচনার দ্বারা কোনো অপরাধ বা আক্রমণ করা। এই শব্দগুলো পাইছেন কই ভাই আপনি? স্যার নিজে নিজে আপনি আগে বিষয়টা রিসিভ করেন, কথা বুঝছেন? আমি আপনাকে যেভাবে বলছি আপনি আগে বিষয়টা রিসিভ করেন, রিসিভ করার পরে যখন আপনি পুরোপুরি জানবেন তখন আপনি আপনার নিজের মতো করে সাজাবেন, কথা বুঝছেন? আপনি যদি আগে বিষয়টা রিসিভই না করে আপনি যদি নিজের মতো সাজাইতে যান তাহলে তো ভাই কোনো কিছু আগাও থাকবে না, গুলাও থাকবে না। প্রথমটা হচ্ছে কি, যেমন আপনি হচ্ছেন একজন পাবলিক, আপনি সেনাবাহিনীকে কি করছেন? সেনাবাহিনীর সদস্যকে প্ররোচনা দিচ্ছেন যে তোমরা তোমাদের এলাকার ভিতরে বিদ্রোহ করো। এই যে আপনি যে তাদেরকে যে প্ররোচনা দিলেন বা সহায়তা করলেন, এই জন্য আপনার শাস্তি হইলো 131 দ্বারা, আপনার শাস্তি। তারপরে এই যে আপনি 131 দ্বারা কি করছেন? তাদেরকে বিদ্রোহ করার জন্য সহায়তা করছেন বা উদ্যোগ নিয়েছেন। এরপরে তারা কি করছে? বিদ্রোহটা সংগঠিত করছে। এই জন্য যখন সংগঠিত হয়ে যাবে তখন আপনার শাস্তি হবে 132 দ্বারা। 133 দ্বারা হচ্ছে যে তার সিনিয়র অফিসার অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীর সদস্যকে আপনি কি করছেন? তারা বলছেন যে তুমি তোমার সিনিয়র অফিসারকে আক্রমণ করো, মারধর করো। এই যে তারা সহায়তা করছেন, প্ররোচনা দিচ্ছেন, এই জন্য আপনার শাস্তি হবে 133 দ্বারা। আপনি যে এই যে প্ররোচনা দিচ্ছেন তার সিনিয়র অফিসারে মারার জন্য, সে কি করছে? মারছে, আক্রমণ করছে, এই জন্য আপনার শাস্তি হবে 134 দ্বারা। যেহেতু আপনার প্ররোচনার ফলে সে মারধর করছে, আক্রমণ করছে, 134 দ্বারা। 135 দ্বারা কি হয়েছে? সেনাবাহিনীর সদস্যরা আপনি পলায়ন করার জন্য আপনি সহায়তা করছেন, এই জন্য আপনার শাস্তি হলো 135। সেনাবাহিনীর সদস্য পলায়ন করছে, আপনি তারে আবার আপনার ঘরে থাকতে দিচ্ছেন, খাইতে দিচ্ছেন, ঘুম পাড়াইছেন, আপনার শাস্তি হলো 136 দ্বারা। 137 দ্বারা হইলো সে কি করছে? পলায়ন করে জাহাজের মধ্যে লুকাইয়া আছে, তখন আপনি জাহাজের সারেং মাস্টার, আপনি জাহাজের কি করছেন না সেটা চেক দেন নাই, এই জন্য আপনার শাস্তি হইলো 137 দ্বারা। 138 দ্বারা আপনি কি করছেন? পাবলিক আপনি বলছেন যে তুমি তোমার সিনিয়রের কথা শুনিয়ে না, তুমি অবাধ্য হইয়া চলো, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হইলো 138 দ্বারা। 139 দ্বারা হইলো এই যে 131 থেকে 138 পর্যন্ত যে অপরাধ গুলা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা করছে, তাদের বিচার হবে কি? সেনা আইনে, নৌবাহিনী আইনে, বিমান বাহিনী আইনে। 139 দ্বারা। 140 দ্বারা আপনি সেন্ট্রুমিয়া পাবলিক হইয়া সেনাবাহিনী, নৌবাহিনীর, বিমান বাহিনীর পোশাক পরে পাবলিকের কাছে গেছেন, আপনার শাস্তি হলো 140 দ্বারা। এর চেয়ে সহজ ভাবে কি আর বলার কোনো সুযোগ আছে? আচ্ছা আচ্ছা, ওই যে স্যার 139-এর সাথে কি আমরা যে পড়ছিলাম ওই যে 5 ধারা, এটার সাথে তো একটু সামঞ্জস্য আছে। 5 দ্বারা বলতে কোনটা? ওই যে এই আইন অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না। হ্যাঁ, বলেই তো দিছে সামঞ্জস্যপূর্ণ না, এটা তো সংগতিপূর্ণ, একত্রিত। আচ্ছা, এটা সংগতিপূর্ণ, এটা প্রভাবিত করবো না, এখানেই বলা আসছিল, আমরা একটু করে পড়ছিলাম তখন 5 নম্বরে আগে আর কি, বলছেন যে যে দণ্ডবিধি আইন অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না, যেহেতু সামরিক বাহিনী এটা হচ্ছে একটা বিশেষ আইন, অতএব তার ক্ষেত্রে ওইটাই প্রযোজ্য। এটার সাথে তো যায় 39-এর সাথে তো মিল আছে। যা, কিন্তু আপনি এখানে 5 দ্বারা দিতে পারবেন না। 5 দ্বারা হচ্ছে না, এটা কি? এখানে তো 5 ধারা দেওয়া যাবে না। 5 ধারা তো বলে দিছে আর কি, স্পেসিফিক ওই যে বলে দিছে। বাহিনীর যে আইনগুলো আছে ওই দ্বারা বাহিনীর লোকগুলার পানিশমেন্ট হবে। হ্যাঁ, এটা আপনি ওই যে সাক্ষ্য আইন যখন পড়বেন তখন সাক্ষ্য আইনে ওইটা পাবেন, যে সাক্ষ্য আইনে কি করে সামরিক বাহিনী, সেনা, নৌ, বিমান বাহিনী আইনের ক্ষেত্রে প্রযোজ্য না সাক্ষ্য আইন। ওইটা ওই জায়গায় সাক্ষ্য আইন যখন শুরু করবো তখন এটা পাবেন। এখন আর কে বাকি আছে? নাসরিন সুলতানা, আপনি বলেন। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করতে হবে, ওই প্রতিদিন
এত তাড়াতাড়ি পড়িয়া কোনো লাভ নাই, দুদিন পরে দেখা যায় যে আপনারা পিছনের একটাও পারেন না, তাহলে তো লাভ নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 131-এ বলা হয়েছে উস্কানি দিয়া বা বিদ্রোহ করার জন্য বিরত রাখা, এরকম এরকম করলে, এরকম করা থেকে উস্কানিমূলক প্ররোচনা প্ররোচনা থেকে প্ররোচনা দেওয়ার দণ্ড। আমি বলি 131। আপনারা বলি, আপনি সহজভাবে নেন। বিদ্রোহ করার জন্য কি করছে? সহায়তা করছে বিদ্রোহ করার জন্য। অর্থাৎ আপনি নাসরিন সুলতানা, আপনি হয়েছেন পাবলিক, রেদওয়ানুল করিম হয়েছে সেনাবাহিনীর সদস্য, সেন্টু মিয়া হয়েছে নৌবাহিনীর সদস্য। তাদেরকে পরিচালনা দিচ্ছেন যে তোমরা তোমাদের সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ করো, যেটা 2009 সালে বিজিবিতে হয়েছিল। ঠিক আছে, এই যে আপনি যে তাদেরকে বিদ্রোহ করার জন্য যে সহায়তা করলেন বা পরিচালনা করলেন, এই জন্য আপনার শাস্তি হবে 131 দ্বারা। বোঝা গেল? জি। 132 হচ্ছে বিদ্রোহ যখন সংগঠিত হয় তখন তার দণ্ড। হ্যাঁ, 133 হচ্ছে যে সিনিয়র অফিসারদের আক্রমণ করার জন্য পরিচালনা দেওয়া বা সহায়তা করা। দণ্ড। 134 হচ্ছে 34 যদি হয়েছে আক্রমণ সংগঠিত হয়, হ্যাঁ, সংগঠিত। সংগঠিত হলে তার দণ্ড। 135 বাহিনী থেকে পলায়ন করার জন্য প্ররোচনা দেওয়ার দণ্ড। হ্যাঁ। 136 হচ্ছে যে আশ্রয় দেওয়ার দণ্ড। এটার ব্যতিক্রম আছে কিন্তু 137 মাথায় রাখবেন। যে স্ত্রী তার স্বামী কর্তৃক আশ্রয়, এই দ্বারা প্রযোজ্য হবে না। হ্যাঁ, 137 হচ্ছে যে ওইটা বাদ দেন, জাহাজের কোটা। 137টা বাদ দেন, ওটার দরকার নাই, 138 বলেন। 138 হচ্ছে যে অবাধ্যমূলক অবাধ্য হওয়ার কাজে জন্য, পরিচালনা, অবাধ্য হওয়ার জন্য অবাধ্য কাজে। হওয়ার জন্য পরিচালনা বা সহায়তা করা। যেমন আপনি নাসরিন সুলতানাকে আমি বললাম কি যে আপনি আপনার ওসি স্যারের কথা শুনবেন না, ওসি স্যার যদি বলে ডাইনে যাইতে আপনি যাবেন বামে, আপনিও কি করলেন? এটা করলেন। এই যে আপনারে যে আমি পরিচালনা দিলাম, এই জন্য আমার শাস্তি হবে 138 দ্বারা। 139 হচ্ছে যে সামরিক বিমান বাহিনী, স্যার এটা তো স্যার সেনাবাহিনী এমনি আইন বুঝছি কিন্তু 1952, বিমান বাহিনী আইন 1953, নৌবাহিনী আইন 1961। এই আইন অনুসারে সামরিক বাহিনীর সদস্যদের বিচার হবে। অর্থাৎ যদি সেনাবাহিনীতে বিদ্রোহ হয় তাহলে 1952 সালের আইন অনুযায়ী, অর্থাৎ সেনাবাহিনী আইনে তার বিচার হবে, নৌবাহিনী আইনে নৌবাহিনীর বিচার হবে, তার বিমান বাহিনী আইনে বিমান বাহিনীর বিচার হবে। এই আইনগুলো অর্থাৎ দণ্ডবিধিগুলো শুধু প্রযোজ্য হবে কার জন্য? পাবলিকের জন্য, কোনো সামরিক সদস্যের জন্য প্রযোজ্য হবে না। এটাই হচ্ছে 139 দা। 140 হচ্ছে যে যদি পোশাক পরিধান বা ব্যবহার বা প্রতীক ব্যবহার করলে তার দণ্ড। হ্যাঁ, সঠিক। স্যার যে 139 যে স্যার যে 52 সালে সেনাবাহিনী, 53 সালে বিমান বাহিনী, হুম 61 সালে নৌবাহিনী, হুম এদের যে সালগুলো উল্লেখ করেছে, এই সালগুলা থেকে স্যার পাবলিক এ সমস্ত কাজে মানে পরিচিত হয়ে কাজ করলে এই সাল অনুসারে সাজাগুলো হবে স্যার। ওইটা হচ্ছে কি, এই যে আপনি 31 ধারা থেকে যে আপনি 38 ধারা পর্যন্ত যে প্ররোচনা দিছেন, জি স্যার। আপনি প্ররোচনা দিছেন, অপরাধ করছে কে? সামরিক বাহিনীর সদস্যরা। অপরাধ, জি। এই যে তাদের বিচার হবে ওই আইন অনুসারে, আর আপনার বিচার হবে, আপনি যেহেতু পাবলিক, আপনার বিচার হবে এই দণ্ডবিধি এই আইন অনুসারে। দণ্ডবিধি 131 থেকে 138 ধারা অনুসারে আপনার বিচার হবে। আর আপনার প্ররোচনায় যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী যে অপরাধ করছে, তাদের বিচার হবে তাদের আইনে। এটাই বলে দিছে 139-এ। মানে বাহিনী নিজস্ব আইনে বাহিনীর লোকে বিচার হবে, আর আমারও বিচার হবে হচ্ছে দণ্ডবিধি আইনে। দণ্ডবিধি আইনে। জি স্যার। রেদওয়ান, 3 মিনিট সময় আছে। আপনি এই যে দণ্ডবিধি আইনের 107 থেকে 120 পর্যন্ত বলেন।